হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রতিযোগিতা। তোমাদের প্রতিযোগিতার হিস্ট্রি ক্লাসে স্বাগত জানাই। আজকের হিস্ট্রি ক্লাসে আমরা মুঘল সাম্রাজ্যের পতন সেটা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা তোমাদের ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি বা অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য সিজিএল, এনটিপিসি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এবং এই বা এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসে, যে কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় করতে হয়। আর ডাব্লিউবিসিএস এর জন্য তো স্পেশালি এখান থেকে অনেক কোশ্চেন আসে, কারণ আমরা জানি এই চ্যাপ্টারটা থেকে আমাদের ন্যাশনাল মুভমেন্টের যে সেটা সূত্রপাত, মডার্ন হিস্ট্রির বলতে গেলে সূত্রপাত হচ্ছে আমাদের ইন্ডিয়ানে। তো শুরু করা যাক। প্রথমেই বলি, মুঘল সাম্রাজ্যের পতন সেটা যদি বুঝতে হয় তো তার আগে বলতে হবে যে মুঘল সাম্রাজ্যকে আমরা ভাগে ভাগ করছি। একটা হলো লেটার মুঘল আর একটা হলো গ্রেটার মুঘল। ফার্স্টে হচ্ছে গ্রেটার মুঘল আর লাস্টে হচ্ছে লেটার মুঘল। আমি জাস্ট শর্টে লিখলাম। গ্রেটার মুঘল হচ্ছে বাবরের সময়কাল থেকে। তার আগে হচ্ছে বলি, মুঘল সাম্রাজ্যে যদি আমরা একটা অ্যাপ্রক্স সময়কাল বিবেচনা করি, তো সেক্ষেত্রে 1526 সাল থেকে, মানে বাবরের সময়কাল থেকে 1864, মানে হচ্ছে বাহাদুর শাহ টু যে সময় পর্যন্ত, লাস্টে উনি যখন মারা যাচ্ছেন সেই সময়কালটা। তো এর মধ্যে আবার দুটো ভাগ হচ্ছে, একটা হলো গ্রেটার, যে সময়কালটা বাবরের সময়কাল থেকে শুরু হচ্ছে ঔরঙ্গজেব পর্যন্ত। আর ঔরঙ্গজেবের পর থেকে মানে বাহাদুর শাহ 1 থেকে বাহাদুর শাহ 2 পর্যন্ত লেটার মুঘল। এটা তোমাদের আশা করি ক্লিয়ার হলো, কারণ এটা গুরুত্বপূর্ণ। এর পরবর্তী ক্ষেত্রে গ্রেটার মুঘলে আমরা দেখতে পাই যে গ্রেটার মুঘলের রাজাদের যে ভীষণ পরিমাণের একটা ব্যক্তিত্ব এবং রাজ্য চালনার যে দক্ষতা সেটা মাত্রাতিরিক্ত পরিমাণের ছিল, যার জন্য মুঘল সাম্রাজ্যের সেই সময়টা একটা স্বর্ণযুগ ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে যখন দেখি লেটার মুঘলে আস্তে আস্তে সেটা অবক্ষয় ঘটতে থাকে। এত বড় একটা সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পতন তো আর একদিনে হয়নি। এটার একটা ক্রমক্ষয় ধারাবাহিকভাবে ঘটতে চলেছে। লাস্টে যখন এই ক্রমক্ষয়টা প্রচন্ড মাত্রাতিরিক্ত পরিমাণের এলো, তখনই বিদেশি আগ্রাসন আমাদের সাম্রাজ্যে হলো। সেই সাম্রাজ্যে তার ফলস্বরূপ আমরা মানে বিদেশি ব্রিটিশ আগমন ঘটে। এর জন্যই, কেননা যখন কোনো জায়গার রাজা যখন তার ব্যক্তিত্বের দুর্বলতা বা ঘাটতি দেখতে পাওয়া যায় রাজ্য চালনার ক্ষেত্রে, সেটা আহ, কোনো বিদেশি শক্তির ক্ষেত্রে ভীষণ পরিমাণের সুবিধা হয়ে যায় সেই রাজ্যকে আঘাত করার জন্য, সেই রাষ্ট্রকে আঘাত করার জন্য। রাজ্য না, রাষ্ট্র হবে। তো সেই জন্যই আমাদের সাম্রাজ্যের ক্ষেত্রেই আমরা দেখব বিদেশি আগমন বা ব্রিটিশ রাজ শুরু হয়। আমরা এখানে লেটার মুঘলের কথা বলছি। তো লেটার মুঘলে মুজামের কথাই প্রথম আমরা পাবো। আই মিন, মুজাম মানে হচ্ছে বাহাদুর শাহ 1। ফার্স্টেই হচ্ছে বাহাদুর শাহ 1। এটা হচ্ছে, উনি হচ্ছেন 1709 থেকে 1712। ওনার রিয়েল নাম হচ্ছে মুজাম। উনি হচ্ছেন যে প্রিন্স ছিলেন, মানে হচ্ছে উনি ঔরঙ্গজেবের ছেলে ছিলেন। ওনার একটা ভীষণ পরিমাণের সুন্দর এবং ইম্পর্টেন্ট ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত ছিল শাহুকে শাহুকে ছেড়ে দেওয়া, তো শাহুকে মুক্তি দেওয়া। তো শাহুকে এই মুক্তি দেওয়ার পিছনে ওনার অনেক ডিপ্লোম্যাটিক যে চিন্তাধারা ছিল, তার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি সেই সময় মারাঠা সাম্রাজ্যকে প্রতিহত করা বা মারাঠা সাম্রাজ্যকে বলতে পারো রোধ করা মুঘল সাম্রাজ্যের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। সেই সময় মারাঠা সাম্রাজ্যের যে অধিপতি ছিলেন তারাবাই। আহ তো মুজাম চিন্তা চিন্তা করলেন, আমি যদি তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কলহ শুরু করতে পারি, তো তাহলে তারা মুঘল সাম্রাজ্যের দিকে তাকাবে না। সেই কথা চিন্তা করে উনি শাহকে মুক্তি দিলেন।
শিবা এবার শিবাজির পর তারাবাই তখন রাজ্য করছেন। এবার যে সিংহাসনে আছে সে তো চাইবে না তার সিংহাসনটা পদচ্যুত হোক। সে সবসময় চাইবে সেই সিংহাসনটা হোল্ড করতে, সেই সিংহাসনটা যেন তার থাকে। কেউ এই পাওয়ার ছেড়ে দিতে চায় না। সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এইবার শাহুকে যখন সে মুক্তি দিচ্ছে, সে ভালো করেই জানে মুজাম যে শাহু গিয়ে সেখানে বলবে আমার ভাগ দাও বা সিংহাসনের অধিকার দাও। তাই জন্য উনি শাহুকে মুক্তি দিলেন। তাহলে তাদের মধ্যে অন্তর্কলহ শুরু হবে মারাঠাদের নিজেদের মধ্যে। যেটা যে প্রতিহত করার ব্যাপারটা ছিল মুঘলদের মারাঠা সাম্রাজ্যকে, সেইটা বাহাদুর শাহ ওয়ান বা মুজাম উনি খুব, বা শাহ আলম ওয়ান, ওনার আরেকটা নাম হচ্ছে শাহ আলম ওয়ান, উনি খুব সহজেই ডিপ্লোম্যাটিক্যালি এই সিদ্ধান্তটা নিলেন এবং খুব সুন্দরভাবে এটা করলেন। এবার ওনার আরেকটা নাম হচ্ছে খরিফ খান, উনি মানে নাম না সরি টাইটেল দিয়েছিলেন। তো সেটা তোমরা একটু দেখে নিও, আমি এখানে ইন ডিটেলস রেখেছি, একটুখানি পড়ে নিও। তারপরে আমরা নেক্সট রাজার দিকে যাচ্ছি, জাহানদার শাহ। জাহানদার শাহ কিন্তু ফার্স্ট পাপেট রুলার, ইনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের ফার্স্ট পাপেট রুলার। এবার জাহানদার শাহ যখন আসছেন তখন ইরানিয়ান পার্টি ভীষণ পরিমাণে প্রভাবশালী এই সাম্রাজ্যে তখন। এবার ইরানিয়ান পার্টির যে হেড ছিলেন সে হচ্ছেন জুলফিকার খান। তো উনি জুলফিকার খানের একটা প্রভাবে এই সিংহাসন দখল করলেন এবং তার পরিবর্তে ওনাকে দিলেন প্রাইম মিনিস্টার, ওনার প্রাইম মিনিস্টার করলেন। এই যে এখানে জুলফিকার খান ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ প্রাইম মিনিস্টার। এটা একটা মানে সেই চুক্তির মতন ব্যাপার যে আমি রাজ্যের জন্য গেলাম, একটা সাম্রাজ্যে অধিপতি হলাম আর তুমি হলে আমার প্রাইম মিনিস্টার। যাই হোক, তো সেইভাবে করতে গিয়ে কি হলো, উনি কিন্তু ফার্স্ট পাপেট রুলার তৈরি হলেন। জাহা জাহানদার শাহ উনি কিন্তু জিজিয়া কর অ্যাবলিস্ট করেছিলেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে রিলিজিয়ান টলারেন্সের দিকে যাচ্ছে। তারপরে নেক্সট ফারুকশিয়ার। ফারুকশিয়ার কথা বলতে গেলে সেই প্রথম কিং মেকারের কথা আবার বলতে হয়। কিং মেকার মানে হচ্ছে সৈয়দ ব্রাদার্স, আব্দুল্লাহ খান অ্যান্ড হুসেন আলী খান, ওনাদেরকে কিং মেকার্স বলতে হয়। এখানেও সেই একইভাবে ওনাদের ওই কিং মেকারের সহায়তায় ফারুকশিয়ার কিন্তু জাহানদার শাহকে কিল করার পর, হত্যা করার পর সেই সিংহাসনের অধিষ্ঠান করছেন। এটা তো খুব ভালোভাবে হয়ে গেল, কিন্তু ওই যে আবার পাপেট রুলার হলেন ওনার, যার জন্য কি হলো, ইনি হলেন ফার্স্ট যে এই it was the first time in Mughal history that empire emperor killed হলেন, was killed by his noble। তো বুঝতেই পারছি রাজাদের যে ব্যক্তিত্ব, রাজাদের যে সত্তা, সেটা কিন্তু আস্তে আস্তে ঘাটতি ঘটছে মুঘল সাম্রাজ্যে। যে আমরা গ্রেটার মুঘলে আমরা যে দেখতে পাই যখন বাবর আকবর সেই সময়ের যে অধিষ্ঠান রাজাদের, সেই অধিষ্ঠানে প্রচুর পরিমাণে ঘাটতি ঘটছে। এইবার এখানেও আমরা দেখতে পাই রিলিজিয়াস টলারেন্স এর কথা, যেখানে উনিও জিজিয়া কর, পিলগ্রিমস ট্যাক্স এগুলো অ্যাবলিস্ট করছেন। তার মানে কি হচ্ছে, একটা মানে নেগোসিয়েশনের দিকে যেতে হচ্ছে তাকে, রাজাকে। কারণ তার সেই প্রতিপত্তি, তার সেই প্রভাব, রাজার যে প্রভাব সেটা কিন্তু কোনোভাবেই নেই, সেটা আরো ঘাটতি ঘটছে। তো আর আমরা আরেকটা জানি 1717 সালে ফারুকশিয়ার ফরমান জারি করছেন। আর আর এই সময়তেই কিন্তু জুলফিকার খানও মানে যে জাহানদার শাহকে বসিয়েছিলেন সিংহাসনে, জুলফিকার খানও ফারুকশিয়ারের সময় মার্ডার হয়েছিলেন। জুলফিকার খানকেও মার্ডার করা হয়েছিল।
আর লাস্টে তো ফারুকশিয়ারও মার্ডার হয়েছিলেন। 1717 সালে উনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 3,000 টাকা প্রতি বছর তার বিনিময় উনি ফ্রিলি ট্রেড করার অনুমতি দিয়েছিলেন। কারণ হচ্ছে সেই সময় উইলিয়াম হ্যামিল্টন যে একজন সার্জন ছিলেন ব্রিটিশ, উনি ফারুকশিয়ারকে একটা রোগের থেকে মুক্তি দিয়েছিলেন সেই জন্য। আহ, তার পরবর্তী ক্ষেত্রে তো আমরা জানি এটা একটা অন্যতম ভুল সিদ্ধান্তই। আর in 1719 Shayyad brothers with the help of the Maratha troops of Peshwa Balaji Bishwanath killed Farrukhshir. আজকের এই ক্লাসটায় আমরা এই 3টে রাজার কথা পড়লাম, আর বাদবাকি রাজাদের কথা আমরা পার্ট 2 তে নিয়ে আসছি। তোমাদের একটা ছোট ছোট সেশন রাখছি, খুব বড় যাতে ভিডিও না হয় তার জন্য ছোট ছোট ভাবে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং বারবার শুনলে তোমাদের এই জিনিসটা আর পড়তে অসুবিধা হবে না বা হওয়ার কথা নয়। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট পার্টে।